শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজির ইন্ট্রোডাক্টরি কালারেশন পার্ট আমরা পড়েছি। আজকে একটা বেসিক ডাই পড়বো আমরা। এর মধ্য দিয়ে আজকে আমাদের ডাই পড়া শুরু হলো। তো আজকে যে লেকচারটি দেখবো, যে ডাইটি সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ডিরেক্ট ডাই। ইতিমধ্যে নাম শুনে বুঝতে পারছো যে ডিরেক্ট ডাই অর্থাৎ ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়। তো সেই ডাই সম্পর্কে জানবো। অত্যন্ত একটি প্রাচীন ডাই। এটা প্রথমে কটনের জন্য খুবই পপুলার ছিল। পরবর্তীতে কিছু লিমিটেশনের কারণে রিএক্টিভ ডাই চলে আসে এবং রিএক্টিভ ডাই পপুলার হয়ে থাকে। তো তারপরেও এখন ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করা হয়ে থাকে, তবে রিএক্টিভের তুলনায় ততটা নয়। ওকে, ডিরেক্ট ডাইটা কি বলা হচ্ছে? যে ডিরেক্ট ডাইস আর ওয়াটার সলিউবল অ্যানায়নিক ডাইস। দ্যাট মিনস এটা পানিতে দ্রবণীয় হবে এবং একই সাথে এটা অ্যানায়ন উৎপন্ন করবে। আমি আশা করি আমরা জানি অ্যানায়ন এবং ক্যাটায়ন কি। অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, আর পজিটিভ হচ্ছে ক্যাটায়ন। সো দিস ডাই যখন পানিতে দিব তখন কন্টেইন করবে অ্যানায়নিক অর্থাৎ নেগেটিভ চার্জ। অ্যান্ড দ্য রিটেন সালফোনিক অ্যাসিড গ্রুপ ইন দেয়ার স্ট্রাকচার। তাদের স্ট্রাকচারে সাধারণত সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকে। দ্রো the light fastness seems to be good in most cases, the wash fastness suffer due to its the water solubility. প্রশ্ন হলো যে যেহেতু এটা ওয়াটার সলিউবল এবং অ্যানায়নিক ডাইস, একই সাথে এটার লাইট ফাস্টনেস ভালো, কিন্তু তারা বলছেন যে ওয়াটার ফাস্টনেসটা খারাপ ডিউ টু সলিউবিলিটি। এটা এতটাই সলিউবল যে যদি বন্ডটা ঠিকমতো ফর্ম না করে ফাইবারের সাথে, তাহলে ডাইং করার পরও সেখান থেকে উঠে চলে যায়, পানিতে সলিউবল দ্রবীভূত হয়ে যায়। The most of the Dirac dyes belong azo classes. This azo is means the chromophore group and suitable for cellulosic fiber. সেটা cellulosic যে কোনো ফাইবার হতে পারে, where the product faces no domestic washes like cheaper carpets. তো যেখানে ঘন ঘন ধোয়া হয় না, এ ধরনের বিষয়গুলোতে সাধারণত ইউজ করা হয়, যেমন কার্পেটের ক্ষেত্রে। Dyes are retained by the fiber through the hydrogen bonds and van der Waals bond. তাহলে কি হচ্ছে, ডাইস এবং ফাইবারের ভিতরে যে বন্ড সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ডস এবং ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। আমরা জানি যে চার প্রকার বন্ড রয়েছে: সল্ট লিঙ্কেজ বা আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এবং হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। তো ভ্যান ডার ওয়ালস ফোর্সেস সবসময়ই হয় একটি দুর্বল বন্ধন। ওকে, the wash fastness may be improved by suitable treatment technique due to the presence of acid group directly react with protein fiber from wash fastness shed to brilliancy. তো যাই হোক, পরবর্তী ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটার উন্নত করতে পারি। তাহলে ডিরেক্ট ডাইসটা কি হচ্ছে? ওয়াটার সলিউবল অ্যানায়নিক ডাইস এবং সালফোনিক অ্যাসিড গ্রুপের সাধারণত এজো ক্লাসের ডাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, পানিতে দ্রবীভূত হয়, এতটাই সলিউবল যে বন্ডিং ঠিকমতো না হলে আবার বেরিয়ে চলে আসে। ওকে, কেমিক্যাল নেচার অফ দ্য ডিরেক্ট ডাই। আচ্ছা, কেমিক্যালি এটা কি? তো কেমিক্যালি দে আর সল্ট অফ কমপ্লেক্স অফ সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডের একটা কমপ্লেক্স স্ট্রাকচার। বলা হচ্ছে more than 75% all direct dyes are unmetallized azo structure. Unmetallized azo structure means azo থাকবে এখানে, unmetallized কোনো মেটাল যুক্ত থাকবে না। Great majority of them are diazo or polyazo types. Diazo and polyazo types means মানে হচ্ছে দুটো এজো। আমরা একটু আগে দেখলাম না এজো গ্রুপ, দুটো এজো থাকবে, অথবা এরকম দুটি এজো গ্রুপ থাকবে বা আরো বেশি থাকতে পারে, ডাইএজো আর পলিএজো টাইপস। ওকে, ionic nature, their ionic nature is ionic, anionic, negative charge. Solubility, they're soluble in water. Affinity, সেদিন তোমাদের বলেছিলাম affinity and substantivity. Affinity, they have an affinity for wide variety of fibers such as cotton, viscose, silk, jute, linen. These all are only silk is protein fiber, and almost them are cellulosic fiber. They have affinity to cellulosic fiber and some time for the protein fiber. They do not make any permanent chemical bond with the cellulosic fiber, but they're attached via hydrogen bonding as well as van der Waals forces. এই যে কারণেই, যেহেতু বন্ধনটা কম, দুর্বল, সেহেতু ছুটে যেতে পারে যে কোনো সময়। The flat shape and their length enable them to alongside cellulose fiber and maximize van der Waals and dipole and hydrogen bonds.
তো মোটামুটি কেমিস্ট্রি এটাই। স্ট্রাকচার আমরা দেখলাম, আয়নিক নেচার, সলিউবিলিটি এন্ড অ্যাফিনিটি, প্রোটিন ফাইবার এবং সেলুলোজিক ফাইবার। সেলুলোজিক ফাইবার মোস্টলি। প্রপার্টিস যদি আবার বলি, সিম্পলিফাই এখানে করা হয়েছে। Water soluble in water, sodium soluble carboxylic acid, strong affinity to the cellulosic fiber, protein fiber can be dyed with this dye, comparatively cheap, easy diffusible into the fiber, fiber ভিতরে ঢুকতে পারে এবং সাইজও ছোট। Wash percent is not so good because of this bonding চলে আসে। The tinctorial power of this dye is very good. Tinctorial power is to produce brilliant shade. Classification of the direct dyes according to the application, আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ক্লাস এ সেলফ লেভেলিং, ক্লাস বি অ্যাকর্ডিং টু দ্য মাইগ্রেশন বেসড অন দা, আমি বলেছিলাম না যে যখন চুবানো হবে তখন ডাই পার্টিকেল গুলো ফেব্রিকের উপর ডিপোজিট হবে বা ফেব্রিকে ডিফিউজ হবে। তো সেটা কত ভালোভাবে ডিফিউজ হচ্ছে, অর্থাৎ কত রেগুলার ভাবে ডিফিউজ হচ্ছে, লেভেল ভাবে ডিফিউজ হচ্ছে কি হচ্ছে না, তার উপর ভিত্তি করে আমরা ভাগ করতেছি। ক্লাস এ সেলফ লেভেলিং, অর্থাৎ এটা নিজে নিজেই লেভেল হয়, কোনো লেভেলিং এজেন্ট ইউজ করতে হয় না। ক্লাস বি সেলফ কন্ট্রোলেবল এন্ড টেম্পারেচার কন্ট্রোলেবল, এটা সম্ভবত সল্ট কন্ট্রোলেবল হবে। ওকে, সল্ট দিয়ে কন্ট্রোল করা যায়, একটা টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করা যায়, অর্থাৎ টেম্পারেচারের ফলে একটা লেভেল হয়, সল্ট ইউজ করার ফলে একটা লেভেল হয়। ক্লাস এ ডাইস মাইগ্রেট অয়েল, high leveling power যেহেতু self, they have unevenly, they die unevenly at first but further boiling bring uneven shade distribution. কোশ্চেন হলো যে প্রথম যে ঘটনাটি কি হচ্ছে, সে যেহেতু তারা লেভেলিং, হাই লেভেলিং পাওয়ার, যখন তারা প্রথমবার ডাইং করা হচ্ছে তখন তারা লেভেল হচ্ছে, বাট পরে যখন আমরা ফার্দার বয়েলিং বা যদি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আনডিস্ট্রিবিউশন বা আনইভেন হয়ে থাকে, কারণ সেখান থেকে কিছু ডাই উঠে চলে যায়। Class B, poor leveling power. Dye exhaustion must be controlled by salt addition. Yes. B নাম্বারটা একটু কারেকশন করে নিবা, সেটি হচ্ছে salt controllable. ওকে, তাহলে কি হচ্ছে পোর লেভেলিং, লেভেলিং পাওয়ার এত ভালো না, অর্থাৎ আনইভেন ডিপোজিট হবে ফেব্রিকের উপর। Dye exhaustion must be brought out with the controlled salt addition. আমরা যখন সল্ট ইউজ করব তখন সেটার এক্সজেশনটা ঠিকঠাক হবে। And that this dye is not taken up uniformly in initial stage but extremely difficult to correct the level test. Class C, they are not self-leveling, highly sensitive to salt. The exhaustion dyes cannot adequately to be controlled by addition of salt and they require additional control by temperature. তো তাদের সল্টই শুধু লাগে না, একই সাথে টেম্পারেচারও লাগে। So these are three classification of the direct dye according to the levelness properties. Also, we can classify direct dye according to the chemical structure. These types of sulfonated azo compounds. So in case of the azo derivatives, we told you a few minutes ago that is monoazo, diazo, polyazo. তো যখন ডাইসের ভিতরে এজো গ্রুপটা একটা থাকছে, দিস ইজ মনোএজো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা এজো গ্রুপ রয়েছে, তারপরে ডাইএজো, দুটো এজো গ্রুপ রয়েছে, সেজন্য সেটাকে আমরা ডাইএজো বলছি। মনোএজো, ডাইএজো, according to the azo derivatives, ট্রাইএজো, you can see here the ট্রাইএজো, তিনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, 1 2 3, ট্রাইএজো। পলিএজো 1 2 3 4, প্রচুর। Stilbeno, Stilbeno derivatives which is produced from Stilbeno, known as Stilbeno derivatives dye. Thiazole derivatives, leucine derivatives. This is a much more complex structure, তোমরা জাস্ট নামগুলো জেনে রাখো। তো এই যে মোটামুটি আমরা ভাগ করলাম, তাহলে কি এজো ডেরিভেটিভস মনোএজো, ডাইএজো, পলিএজো, ট্রাইএজো। এই এজো ডাইসি পরিমাণে বেশি, স্টিলবেনো, থায়াজল এন্ড লুসাইন derivatives. Okay, now mechanism of direct dye, কিভাবে ফাইবারের সাথে বন্ড করে সেটা আমাদেরকে জানতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো, cellulose acquires negative charge when it's immerse its water. যখন পানিতে চুবাবো সেলুলোজের গায়ে কি হবে, নেগেটিভ চার্জের সৃষ্টি হবে, এটা আমরা জানি। While the dye molecules also split into release dye anion in bath. যখন ডাই মলিকুল আমরা দিব সেটাও কিন্তু বাথে নেগেটিভ চার্জের সৃষ্টি করবে। ক্লিয়ার? তাহলে this dyes
ডাইয়ের যে নেগেটিভ চার্জ এবং ফেব্রিকের যে নেগেটিভ চার্জ, দে রিপেল ইচ আদার, পরস্পরকে বিকর্ষণ করবে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। Initially, few dye anions are absorbed on the surface of fiber, but most of these are repelled out from the surface due to the huge negative potential difference. যেটা পটেনশিয়াল যাকে বলছে, যে সলিউশনের চার্জ এবং ফেব্রিকের যে চার্জ, সেটার যে ডিফারেন্স, সেটাকে আমরা বলতেছি জিটা পটেনশিয়াল ফর দ্য ডাইং প্রসেস। সো রিপেল করবে। তাহলে বন্ড কিভাবে হবে? Addition of electrolyte reduce the zeta potential and promotes the absorption by releasing sodium cation. Addition of electrolyte হিসেবে আমরা কি ইউজ করতে পারি? যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট ইউজ করতে পারি, রিডিউস দ্য জিটা পটেনশিয়াল, এই যে চার্জের ডিফারেন্সটাকে কমাবে, and promotes absorption by releasing sodium cation which gets attached with the dye. তো যার পরে NaCl যদি হয় Na+Cl-, তাহলে Na+টা কি হচ্ছে, নেগেটিভ চার্জের সাথে ফেব্রিকের গিয়ে পজিটিভ করে দিচ্ছে, তাহলে দিলে তারপরে ডাইটা বন্ড করবে। Sodium cation which is attached with the dye and carries as the surface reduce the extent of optimistic required transfer to the accompanying the metal ions. Sodium salt of the dye molecule deposited on the fiber surface slowly diffuse into the water soluble cellulose matrix and place itself alongside the polymer chain, and hydrogen bonds and van der Waals forces have shown in the figure. নিচে দেখাচ্ছি। তো এই যে সল্ট ইউজ করে যখন আমরা আমাদের ডিজাইনটা রেডি করলাম, সল্ট ইউজ করার পর নেগেটিভ চার্জটা চলে গেল, তাহলে নেগেটিভ ডাইটা ফাইবারের ভিতরে প্রবেশ করলো, ডিফিউজ হলো, এবং তারা স্পেশালি কোনো কোভ্যালেন্ট বন্ড অথবা সল্ট লিঙ্কেজ তৈরি করে না, তারা সাধারণত সেখানে দুর্বল ভ্যান ডের ওয়ালস ফোর্স সৃষ্টি করে। Application of heat facilities breaking the dye aggregation as well as reduce the zeta potential. Direct dyes are solved on the specific side of the surface area. Propose Langmuir equation rather than diffuse absorption as properly Friendly's equation. দেখো, তো যখন আমরা তাপ দেই তখন সাধারণত তাপের ফলে কি হয়, ডাইমলিকুলগুলো গতিপ্রাপ্ত হয় এবং তারা তাদের এগ্রিগেশন থেকে, অর্থাৎ তারা যে এগ্রিগেট একসাথে জমাটবদ্ধ হওয়ার যে প্রবণতা সেটা হয় না, এবং তাদের যে অ্যাবজর্পশনটা সেটা কিভাবে হয়, ল্যাংমুইর ইকুয়েশন অনুসারে। ল্যাংমুইর ইকুয়েশনটা কি? ল্যাংমুইর একটা হাইপোথিসিস। ল্যাংমুইর সম্পর্কে বলা হয়েছে যে একটা ফাইবারের কিছু স্পেসিফিক সাইট থাকে। মনে করো এটা একটা ফাইবার, ওই ডিমের কেস দেখেছো না? ওই ডিমের কেসে কি যতগুলো ফাঁকা থাকে ঠিক ততগুলোই কিন্তু আমরা ডিম বসাই। তো ল্যাংমুইর ইকুয়েশন বলতেছে যে একটা ফাইবারের কিছু স্পেসিফিক সাইট থাকে, এই স্পেসিফিক সাইট গুলোতে ডাইমলিকুল গুলো অ্যাটাচ হয়। এর বাইরে গেলে আর ডাইমলিকুল গুলো অ্যাটাচ হওয়ার কোনো জায়গা থাকে না। কিন্তু ল্যাংমুইর এটা বলছেন ল্যাংমুইর ইকুয়েশন। ফ্রেন্ডলিস ইকুয়েশন বলছেন যে না, এরকম কোন স্পেসিফিক সাইট নাই, এরা নিতেই থাকে আনটিল পর্যন্ত। তো সেই ক্ষেত্রে যেহেতু ডাইস অ্যাবজর্পশনের হার পরের দিকে কমে যায়, তো সেই ক্ষেত্রে ল্যাংমুইর ইকুয়েশনটাই বেশি গ্রহণযোগ্য, এবং এটি এই যে ডিরেক্ট ডাই, সেই ডিরেক্ট ডাই এই ল্যাংমুইর ইকুয়েশন ফলো করে। তাহলে মেকানিজমটা কি? সেলুলোজ ফাইবার নেগেটিভ চার্জ যুক্ত যখন পানিতে প্রবেশ করাচ্ছি তখন সেটা নেগেটিভ চার্জ হচ্ছে, ডাইও নেগেটিভ চার্জ, সেই চার্জটাকে অপোজ করার জন্য আমরা ইলেকট্রোলাইট ইউজ করছি। ইলেকট্রোলাইট ধরে নাও সোডিয়াম ক্লোরাইড সালফেট যেটাই বলি না কেন, সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করছে, এটা ফেব্রিকের সারফেস চার্জকে রিডিউস করছে, তারপর ডাই ফেব্রিকের ভিতরে প্রবেশ করে ফাইবারের সাথে হাইড্রোজেন বন্ড অথবা ভ্যান ডের ওয়ালস বন্ড সৃষ্টি করছে। এখন এই যে ফেব্রিকের চার্জ এবং সলিউশনের চার্জ, এই দুই চার্জের পার্থক্যটাকে বলা হয় জিটা পটেনশিয়াল। ওকে, you got it? তাহলে এই হলো আমাদের মেকানিজম। নেক্সট আমরা যদি দেখি, এটা হচ্ছে উপরেরটা সেলুলোজ। তো সেলুলোজের বাইরে সাধারণত হাইড্রোজেন ওএইচ থাকে, আমরা সেটা জানি। এটার সাথে আমাদের কি হচ্ছে, পয়েন্ট অফ অ্যাটাচমেন্টটা দেখো যে
NH টা সেখানে এখানে ইয়ে করছে, বন্ড করছে। এটা আমাদের ডাই। ওকে, সেলুলোলাইজিং গ্রুপ আমাদের সেই ক্রোমোফোর গ্রুপ, এটা ডাইএজো ডাই। এই যে H বন্ডটা OH এর সাথে কি করছে, হাইড্রোজেন বন্ড তৈরি করছে। ক্লিয়ার? ওকে, নাও অ্যাপ্লিকেশন অফ ডিরেক্ট ডাই কটন ফ্যাব্রিক কি কি লাগবে? ডাইস্টাফ 2%, সেটা যে কোনো পার্সেন্টই হতে পারে, যেটা আমরা ডাইং করব অন দ্য বেসিস অফ দ্য ফেব্রিক ওয়েট। সোডিয়াম কার্বনেট 2 থেকে 3% ফর ফিক্সেশন। বন্ড তৈরি করার জন্য হোয়াইটিং এজেন্ট 1%, সোডিয়াম ক্লোরাইডের কমন সল্ট অথবা সোডিয়াম সালফাইড ইউজ করা যেতে পারে 10%, টিআরও অয়েল যেটা মিক্স দা পেস্ট করার জন্য মেটালটা 1:20, টিআর অয়েল না দিলেও হবে, ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট এগুলো অ্যাড করে নিবে সকল ক্ষেত্রেই। টেম্পারেচার 80 টু 90, টাইম 1 ঘন্টার মতো লাগে। Preparation কি? Dye solution preparation. Mix the dye with normal water and make a paste, and the pour and hot water dissolve in the dye properly and ensure uniform bath concentration. তো যখন ফ্যাক্টরিতে সাধারণত ডাইং করা হয় তখন তারা একটা বাথে আমাদের যে মেশিন রয়েছে সেই মেশিনের মিক্সিং ট্যাঙ্কে সাধারণত তারা মিক্স করে নেয়। আর যদি আমরা নর্মালি ল্যাবরেটরিতে করি তাহলে আমরা মিক্স করে নিতে পারি। এখানে এই গ্রাফটা দেওয়া আছে, আশা করি তোমরা গ্রাফ আঁকাতে পারো, প্রসেস কার্ভ। তো এই প্রসেস কার্ভের এখানে প্রথমেই তারা কি করেছে, মনে করে এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে সবগুলো কেমিক্যাল দেয়নি, বা আমরা সবগুলো কেমিক্যাল দিয়ে ঘুরিয়ে নিতে পারি। ওকে, তারপরে ফেব্রিকে 60-এ উঠাইছে, 60-এ উঠানোর পর এখানে নামানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। 60-এ উঠিয়ে তারা ডাইসটা ওয়েটিং এজেন্ট স্যাম্পল দিয়েছে, তোমরা চাইলে সবগুলো একসাথে দিয়েও দেখাতে পারো, সরাসরি এখানে 10 মিনিট ঘুরিয়ে উপরে উঠাইতে পারো, নো প্রবলেম। তারপরে সল্ট এডিশন করছে, হাফ হাফ করে, ভাগ ভাগ করে সল্ট এডিশন করছে। এটা সল্ট সোডা যেগুলো সেগুলো যদি আমরা ডোজিং করে করে দেই, অর্থাৎ ভাগ ভাগ করে দেই, সেই ক্ষেত্রে আমাদের ইভেননেসটা ভালো আসে এবং ডাইং ইয়েতে একসাথে যখন আমরা সল্ট বা সোডা দিব তখন সেটার একটা প্রভাব আছে। সো যখন আনইভেননেস ঠেকাতে ফ্যাক্টরিতে এই হাফ হাফ বা ডিভাইডেড করে দেওয়ার প্রবণতা রয়েছে। তো এখানে যে প্রসেস কার্ভ আছে এটাই দিতে হবে এমন কোনো দরকার নেই, তোমরা নিজেদের মতো করে প্রসেস কার্ভ আঁকিও প্রসেসটিকে ব্যাখ্যা করতে পারো। প্রসেসটি কি? প্রসেসটি হচ্ছে সাধারণত 30 ডিগ্রি সেন্টিগ্রেডে সবকিছু গুলিয়ে সেটার আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাবো, 100-তে আমরা মোটামুটি 100 বা 90-এ 60 মিনিট থেকে নামিয়ে ফেলবো। তারপর কোল্ড ওয়াশ দিব, তারপর হট ওয়াশ দিব। কোল্ড ওয়াশ সাধারণত 40-এ হয়, হট ওয়াশ সাধারণত 90-তে হয়, 10 থেকে 15 মিনিট। প্রসেস কার্ভ এটা দিবা না, নিজের মতো করে আঁকাবা। ওকে, এখানে যেটা বলছে ডাইং প্রসেসর, যে ডাই বাথ ইজ সেট এট 40 ডিগ্রি উইথ সাবস্ট্রেট এন্ড রিকোয়ার্ড লেভেল। তুমি যদি ডাইং কার্ভ আঁকাতে পারো তোমার এই বর্ণনা পড়তে হবে না, কারণ তুমি তো জানো কথা থেকে কততে উঠাচ্ছ। বলা হচ্ছে ডাই বাথ ইজ সেট এট 40 ডিগ্রি উইথ সাবস্ট্রেট এন্ড রিকোয়ার্ড ওয়াটার লেভেল এট ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, লেভেলিং এজেন্ট, আদার অক্সিলারিজ এট 5 মিনিট ঘোরাবো, এট ডাই সলিউশন 40 ডিগ্রি সেন্টিগ্রেড, রান টাইম 10 মিনিট। এটা নিজেদের মতো করে বর্ণনা করছে। এট সোডা অ্যাশ কার্ভ বাই প্রোগ্রেসিভ 40 ডিগ্রি এন্ড 10 মিনিট, টেম্পারেচার 2 ডিগ্রি পার মিনিট উঠাতে পারি বা কম বেশি হতে পারে, ঠিক আছে, 100-এ, তারপর নামিয়ে নিব, শেষ। ফার্দার ফাস্টনেস ইমপ্রুভমেন্টের জন্য কিছু ট্রিটমেন্ট করা যেতে পারে, যেটা আপনার ট্রিটমেন্ট নামে পরিচিত। এবার আসি, তো আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে যেটা 1 থেকে 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 1 থেকে কপার সালফেট, কপার সালফেট একটা কমপ্লেক্স, বিশেষ করে ওই ছোটবেলায় তোমরা একটা গাছ নিয়ে খেলতা, সেটা হচ্ছে ফল, এটা মাথায় ছুঁড়ে দিলে মাথায় আটকে ধরতো। তো এই মেটাল সালফেট গুলো বা মেটাল গুলো এই ধরনের কম্প্যাক্ট, যেগুলো ফেব্রিকের উপর অ্যাপ্লাই করলে ডাইটা সহ ফেব্রিকের সাথে একটা বন্ড তৈরি করে উপরে, যার ফলে ডাইটা বেরিয়ে আসতে পারে না। তো এই ধরনের আফটার ট্রিটমেন্ট মেটাল কমপ্লেক্স ছাড়াও আরো অনেক কিছু দিয়ে করা যেতে পারে। এখন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডাই আপটেক। ডিরেক্ট ডাইস এর ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো ডাই আপটেকের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে সেটা একটু জানা দরকার। প্রথমেই যদি আমরা দেখি টেম্পারেচার, দেখো এখানে কার্ভটা সুন্দর করে দেওয়া আছে যে equilibrium sorption of dye is higher at higher temperature. At higher rate of heating is lesser than at lower temperature at slower rate of heating. So initial heating should be slower rate for maximum dye absorption of the level.
তো বলা হচ্ছে দেখো 100°C এবং 40°C এখানে বলছে কি যে টেম্পারেচার বাড়ালে আমাদের যে ডাই এক্সিশনটা সেটা বেড়ে যায়। কি ঘটনা দেখো, 40°C যে লাইনটা সেটা যখন 40° থেকে আস্তে 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 ডায়াপটেক বাড়ছে, তাই না? একবারে খুবই আস্তে। এটা যদি 30 মিনিট হয়, এটা 60 মিনিট, এটা 1 ঘন্টা, এটা 2 ঘন্টা। তো আবার সেম 60-এর ক্ষেত্রে দেখো, এটা একটু ফাস্টার দেন 40°। আবার 80-এর ক্ষেত্রে দেখো, দিস ইজ মোর ফাস্টার দেন 80°। 100-এর ক্ষেত্রে দেখো খুবই ফাস্টার। তাহলে কি বুঝলাম আমরা? টেম্পারেচার দিলে, টেম্পারেচার বেশি হলে টেম্পারেচারের ফলে ডায়াপটেকটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডিরেক্ট ডাইসের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি 40-এও ডাইং হবে, কিন্তু ডিরেক্ট ডাইসের ক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধি করলে কম সময় হবে লাগবে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেম্পারেচার ডায়াপটেকটাকে ইনফ্লুয়েন্স করছে। তো বলা হচ্ছে cellulosic acquires negative charge when dipped into water and aqueous anion bath resulting repulsion between dye and cellulose. The difference of potential and dye and fiber zeta potential আমরা জানি। This zeta potential barrier is overcome by introducing some extra heat energy into the bath. তা আমাদের এই যে জিটা পটেনশিয়াল সেটাকে রিডিউস করার ক্ষেত্রে আমাদের যে বাতের এক্সট্রা হিট সেটাও কিন্তু হেল্প করে। দ্য প্রসেস অফ দ্য ফাইবার pores of the fiber is very small ফাইবারের ভিতরে and it only allows the entering a small single dye molecule. ডিরেক্ট ডাইস এক্সিস্ট সলিউশন অ্যাজ এ এগ্রিগেটেড। প্রবলেমটা কিন্তু এইখানে ডিরেক্ট ডাই গুলো সাধারণত সলিউশনে এগ্রিগেটেড বা জমাটবদ্ধ ভাবে থাকে। তো আমরা যখন রেইজ করব টেম্পারেচার, দিস এগ্রিগেটেড আর ব্রোকেন ডাউন প্রগ্রেসিভলি টু দ্য সিঙ্গেল মলিকিউল causing better penetration at higher diffusion of the dye. The net result is level shade with the maximum dye uptake. তাহলে পানিতে ডাইটা এগ্রিগেটেড অবস্থায় থাকছে, ডিরেক্ট ডাইটা আমরা যখন হিট দিচ্ছি, টেম্পারেচার দিচ্ছি, তখন এই এগ্রিগেশন অবস্থাটা খুলে যাচ্ছে এবং ডাইংটা সুন্দর হচ্ছে। So these are the influence of the temperature. Next, the effect of pH. pH এর ক্ষেত্রে কি বলছে? যে addition of excess alkali raises the pH, better solubility of the dye, reduce the affinity causing better diffusion as more anionic OH groups are released in the bath. আমরা যখন excess alkali ইউজ করব তো pH আমাদের সাধারণত 10 থেকে 12 বা 10 থেকে 11। The pH causing better solubility, এটা আরো soluble হবে and of dye but reduce affinity, কিন্তু অ্যাফিনিটিটা কমে যাবে ফাইবার থেকে। বেটার ডিফিউশন এন্ড মোর অ্যানায়নিক গ্রুপ আর রিলিজড ইন দ্য বাথ। তাহলে কি হচ্ছে, যখন পিএইচটাকে আমরা বাড়াচ্ছি, অ্যালকালাইন হচ্ছে, তখন সেটার সলিবিলিটিটা বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সেখানে অ্যাফিনিটিটা কমে যাচ্ছে। কেন? সেখানে ওএইচ গ্রুপ, অ্যানায়নিক ওএইচ গ্রুপ উৎপন্ন হচ্ছে, যেটা কিনা ফাইবারকে রিপেল করছে, যার কারণে কিন্তু তখন তার ডিফিউশনটা কমে যাচ্ছে। ডিক্রিজ ইন সাবস্টেন্টিভিটি অফ ডাই এট হায়ার পিএইচ অফ দ্য লেভেল শেড। দেখো, সাবস্টেন্টিভিটি বা অ্যাফিনিটিটা কমে যাচ্ছে এটা যখন আমরা পিএইচ বাড়াচ্ছি, তখন সাধারণত লেভেল ডাইং হচ্ছে। কিরকম ঘটনাটা? যে যখন পিএইচ বাড়াচ্ছি তখন ডাইমলিকুল গুলো আর এই ছুটোছুটি করে আসতেছে না, যেহেতু আকর্ষণ কমে গেছে, তখন আস্তে আস্তে আসতেছে, তখন সেটা কি ইভেন ডাইং হচ্ছে। Decreases in substantivity of the dye at higher pH improve level of shade and increased pH contracts hardness of water, so dyeing must be done either neutral or slight alkaline medium. Plus increases pH contracts hardness of the water. Hard water থাকলে আবার ঝামেলা আছে। হার্ড ওয়াটার সাথে রিঅ্যাকশন করে ঝামেলা করে ফেলবে। সো পিএইচটাকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। যদি আমরা অ্যালকালাইনে করে থাকি সেহেতু সাধারণত আমরা অ্যালকালাইন অর্থাৎ 7 এর উপরেই করলেই হবে, কিন্তু অ্যালকালাইন বেশি করলে যেটা হয় সেটা ইভেন ডাইং হবে। কেন ইভেন ডাইং হবে? হুম, ইতিমধ্যে আমরা জেনেছি। রোল অফ ইলেকট্রোলাইট, আমরা যে সল্ট ইউজ করছি সেটাকে কি জন্য বলা হচ্ছে? এডিশন অফ ইলেকট্রোলাইট প্রমোটস দ্য ডাই আপটেক থ্রু দ্য রিডাকশন অফ জিটা পটেনশিয়াল এন্ড প্রমোটিং দ্য ডাই সাবস্টেন্টিভিটি। এটা আমরা জানি যে জিটা পটেনশিয়ালটা কমাচ্ছে চার্জটাকে রিমুভ করে দিয়ে। During dyeing, single molecules of dye diffuse inside the fiber through the pores. Addition of electrolyte promotes the formation of dye aggregate inside the fiber and improve the wash fastness. তাহলে এটা একাধারে এগ্রিগেটটাকে হতে দিচ্ছে না এবং ডায়ের চার্জটাকে রিপেল করছে, এবং সে তখন কি এটা বৃদ্ধি পাচ্ছে ডাই আপটেকটা। আর যদি সল্ট না দেই তাহলে সেটা রিপালশনটার ফলে ডাই সলিউশন লাগতেছে না, কম লাগতেছে।
ইনফ্লুয়েন্স অফ লিকুয়ার রেশিও, কতটুকু লিকুয়ার রেশিও দিলে হবে? বলা হচ্ছে হায়ার দ্য ইফেক্টিভ কনসেন্ট্রেশন অফ দ্য ডাই বাথ হায়ার উইল বি দ্য ডাই আপটেক। যত কম হবে লিকার রেশিও ডাই আপটেকটা তত বেশি হবে, কারণ ওইটুক সলিউশনের ভিতরে 1:1 এ যেমন যতটুকু ফেব্রিক ততটুকু লিকুয়ার, 1:2 1:5, তো যত বেশি হবে ডাই আপটেকটা তত কম হবে, কিন্তু সেই ক্ষেত্রে যত লিকুয়ার বেশি হবে ডাইটা ঘোরাফেরা বেশি করবে এবং তত বেশি আমার ইভেন্ট শেড আসবে। The dye implies the lower liquor ratio more effective than effect for efficient dyeing. Increase the liquor you will produce lighter shade and vice versa. Okay, time of dyeing. কতক্ষণ ডাইং করব? বলা হচ্ছে যে a slower rate of heating increase the time of dyeing. তো তুমি যদি বেশি টাইমের টেম্পারেচারে ডাইং করো তাহলে তোমার কম সময় ডাইং করতে হবে। This is very common, রান্নার ক্ষেত্রেও একই। Equilibrium absorption depends upon the time and temperature. If the rate of heating is high, যদি বেশি তাপ দেওয়া হয়, lower will be the time to reach the equilibrium absorption of the lower dye uptake, vice versa. এখানে একটা টার্ম ইউজ করছে, equilibrium absorption. Equilibrium absorption মানে হচ্ছে তোমার ক্ষুধা লেগেছে, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়া, তাই না? এরপর কিন্তু আর খাইতে পারবো না। ঠিক ডাইং এরও একটা নির্দিষ্ট পরিমাণ ডাই আপটেক হবে, হওয়ার পর কিন্তু আর ডাই আপটেক হবে না। তো সেই অবস্থায় পৌঁছাতে যদি টেম্পারেচার কম হয় তাহলে বেশি সময় লাগবে, আর যদি টেম্পারেচার বেশি হয় তাহলে কম সময় লাগবে। ওকে, অ্যাফিনিটি অফ ডাই। বলা হচ্ছে যে অ্যাফিনিটি অফ ডাই ফর সেলুলোজ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট ইন দ্য ফাইবার। কতগুলো আছে? যত বেশি হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, the linear structure of the dye better the affinity. Benzene ring present may be dust coplanar and enhanced affinity. Dimolecule should be hydrogen bond forming group NH2 OH and an improved fiber attachment. ওকে, এগুলো থাকলে তার এফিনিটিটা বেড়ে যাবে। কোশ্চেন হচ্ছে why direct dye is so called? ডিরেক্ট ডাই কে কেন so called বলা হয়? বলা হচ্ছে যে direct dyes are anionic and having substantivity for all types of cellulosic fibers such as cotton, viscose, rayon, etc. A strong affinity towards the fiber which can be applied directly on the fiber. দেখো একটা কথা, ডিরেক্ট ডাইস এর নামকরণই কিন্তু করা হয়েছে ডিরেক্টলি, অর্থাৎ সেটাকে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছি কোনো রকম ভনিতা ছাড়াই, কোনো রকম প্রসেস ছাড়াই। And which do not need to assistance. These dyes have affinity for cellulose and therefore they also substantive of the dyes. সেজন্য এটাকে আমরা so called বলি। কেন বলা হয় তাহলে? সহজে অ্যাপ্লাই করা যায়, কোনো কিছু ছাড়াই, সেলুলোজের প্রতি আকর্ষণ বোধ করে, অ্যাফিনিটি আছে সেজন্য। ওকে, আইডেন্টিফিকেশন অফ দ্য ডিরেক্ট ডাই। তোমাকে অনেক ডাই আছে বলা হলো, এবার তুমি ডিরেক্ট ডাই খুঁজে বের করো। তোমার ডিরেক্ট ডাই খুঁজে বের করার উপায় কি? তো এটার কিছু টেস্ট আছে। বলা হচ্ছে ফার্স্ট উই টেক 5 গ্রাম অফ কালার স্যাম্পল, তোমাকে মনে করো ল্যাবরেটরিতে দেওয়া হলো, which is provided by the buyer or any types দেওয়া হলো, then we have to take a tube with a soap or detergent liquid. Then we'll also take a white fabric and put both fabrics in the test tube. Then we have to heat the boiling point with a burner. After some time, we can see that the colored sample is colorless and white fabric becomes colorful. This is mainly happen in case of direct dye. তারা বলছেন এই যে কালার উঠে অন্য ফেব্রিকে স্টেইন হয়, এটা শুধুমাত্র ডিরেক্ট ডাইস এর ক্ষেত্রেই সম্ভব, বা ডিরেক্ট ডাইস এর ক্ষেত্রেই হয়ে থাকে। তো তখন আমরা বুঝি যে এটা ডিরেক্ট ডাই, অন্য কোনো ডাই কিন্তু এভাবে ওঠে না। ওকে, সাম ফ্যাক্টর রিলেটেড দিস ডাই, পিএইচ ভ্যালু 9 থেকে 10 থাকে, টেম্পারেচার 85 থেকে 90 হয়, টাইম 1 থেকে 1-5 ঘন্টা, মলিকুলার সাইজ 30 থেকে 40 আর্মস্ট্রং, অলওয়েজ লোয়ার দেন দ্য পোরসিটি অফ দ্য ফাইবার। ফাইবারের ভিতরে যে গ্যাপ, সেই গ্যাপ গুলো থেকে এর সাইজটা ছোট। মেটেরিয়াল টু লিকার effect of concentration, less loss of the solution for higher and lighter for and deeper. Okay, now তাহলে আমরা ডাই আইডেন্টিফিকেশন করতে পারবো, কিভাবে করা যায়? হ্যাঁ, এটার কমার্শিয়াল নাম কিছু রয়েছে, ডিউরাজল, সোলার। এই রিয়েক্টিভ ডাই আসার পরে অবশ্য এটার এত ব্যবহার নেই। আফটার ট্রিটমেন্ট অফ ডিরেক্ট ডাই, দ্য লাস্ট পোর্শন। তাহলে যেহেতু ডিরেক্ট ডাইসের এই পরিমাণ উঠে যাওয়ার প্রবণতা, অর্থাৎ ওয়াশ ফাস্টনেসটি খুবই খারাপ, সেই জন্য সেই ওয়াশ ফাস্টনেসটিকে ইমপ্রুভ করার জন্য আমরা অনেকগুলো উপায় করতে পারি, যেমন ট্রিটমেন্ট উইথ মেটাল সল্ট, ট্রিটমেন্ট উইথ ফর্মালডিহাইড, দেন ডায়াজোটাইজেশন এন্ড ডেভেলপমেন্ট,
coupling and diazotase based treatment with cationic dye fixing agent, topping with basic dye, treatment with resin। আমরা এই বিষয়গুলো আলোচনা করে আজকে শেষ করে দেব। প্রথমটা হলো ট্রিটমেন্ট উইথ মেটাল সল্ট। আমি তোমাদেরকে বলতেছিলাম একটু আগেই যে তোমরা ছোটবেলায় খেলা করেছো ইয়ে নিয়ে, ওই যে এক প্রকার গাছ চুলে আটকে যেত। তো এটা মনে করো ডাইড ফেব্রিক, তো ডাই পার্টিকেল গুলো ফেব্রিক ডাইসের উপরে আছে। তো যখন মেটাল সল্ট দিয়ে ট্রিটমেন্ট করব, মেটাল সল্টটা কি হবে, এর উপরে দিয়ে ফাইবারের সাথে একটা বন্ড তৈরি করবে, যার ফলে কি হবে, ডাইটা সহজে আটকে ধরলো। তো তখন আমার ডাইসের ওয়াশ ফাস্টনেস প্রপার্টিসটা ভালো হবে। বলা হচ্ছে মেটাল সল্ট গেট অ্যাটাচ উইথ the dye increase of the size of the molecule, dyes processing, chelating sites and their structure. O-hydroxyl, carboxyl, hydroxyl only show the response to the after treatment process of the chelatation metal atom. Okay, bring to। তাহলে কি হচ্ছে, এই যে কপার বা এরকম মেটাল গুলো বন্ড তৈরি করছে। ট্রিটমেন্ট উইথ ফর্মালডিহাইড, we know about the formaldehyde। বলা আছে dye must have 2 hydroxyl or 2 amine groups in M position। M কি, মেটা পজিশন, অর্থ প্যারা মেটা, জানি না আমরা। To each around this structure to react with formaldehyde, which formaldehyde brings dye এবং dye যে bond between the two successive dye molecules to double size of suppressing its solubility। তো এটা ডাই মলিকুলের বন্ড সৃষ্টি করে, তখন সেটা বেরোতে পারে না। মনে করো এটা টু ডাই মলিকুল, এই টু ডাই মলিকুল একসাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা বড় ডাই মলিকুল সৃষ্টি করবে ফেব্রিকের ভিতরে। তো যখন বড় ডাই মলিকুল সৃষ্টি করবে তখন তো সেটা ফেব্রিকের যে পোর সাইজ তার থেকে বড় হয়ে যাবে, তখন আর বেরিয়ে আসতে পারবে না। Diazotization and development, diazotization and development is another process। so এখানে যেটা করা হয় যে এজো ডাইস এর কথা আমরা এখনো পড়িনি, এখানে এজো গ্রুপ ইউজ করা হয়। এই এজো গ্রুপ দিয়ে সাধারণত একটা ফিক্সিং করে দেওয়া হয়। বলা হচ্ছে যে ডাই প্রসেসিং অফ NH2 group in the P position with এজো group undergoes the treatment when dyed cotton pass through the diazotized bath and is diazotized when followed by coupling। এখানে দুটো ঘটনা ঘটে। প্রথমে ফেব্রিকটাকে একটা ন্যাপথল বাথের ভিতর দিয়ে পাস করতে হয়, তারপরে ফেব্রিকটাকে, সেই ন্যাপথলেটেড ফেব্রিকটাকে আরেকটা বেস সলিউশনের ভিতর দিয়ে পাস করতে হয়। তখন ন্যাপথল এবং বেস পরস্পরের সাথে বিক্রিয়া বা কাপলিং করে একটা বন্ড সৃষ্টি করে। তো এই ফাঁদে তখন এই ডাইসও আটকা পড়ে যায়। ঠিক আছে, এটার ফলে তখন আমাদের ইয়েটা ফাস্টনেস প্রপার্টিসটা উন্নত করা সম্ভব। কাপলিং উইথ ডাইজোটাইজ বেস, যে কথাটা বললাম। ট্রিটমেন্ট উইথ ক্যাটায়নিক ফিক্সিং এজেন্ট, দেখো আমরা যখন মাঝে ক্যাটায়নিক ফিক্সিং এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। ক্যাটায়নিক ফিক্সিং এজেন্ট গুলি কি, তারা পজিটিভ চার্জ কন্টেইন করে। তো যখন আমরা ক্যাটায়নিক ফিক্সিং এজেন্ট দিয়ে ফাইবারকে ট্রিট করব, ion is positive short in negative and on the other hand direct dye ion is negative and short positive ion, opposite charge combine and from bigger complex compound। তো ক্যাটায়ন যখন পজিটিভ তখন ডিরেক্ট ডাই নেগেটিভ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বড় কম্পাউন্ড তৈরি করবে, আর সেই বড় কম্পাউন্ডটা ফেব্রিক থেকে বেরিয়ে আসতে পারবে না। ওকে, নাও ট্রিটমেন্ট উইথ রেজিন। রেজিন সম্পর্কে আমরা জানি যে সারফেক্টেন্ট এক প্রকার কেমিক্যাল, যেটা কি করছে, ফিক্স করে দিচ্ছে, বন্ড করে দিচ্ছে, ডাইরেজিন কমপ্লেক্স সৃষ্টি করতেছে। তো যার ফলে এই ডাইরেজিন কমপ্লেক্স সৃষ্টি করার ফলে সেটা কিন্তু আর বেরোতে পারছে না। বলা হচ্ছে যে ডাইড কটন padded with the resin, catalyst and acid at room temperature, dried 70 to 80 degree centigrade and cured at 140 degree centigrade। যার ফলে তো এটা একটা আঠার মতো আর কি, হ্যাঁ, উপরে দিয়ে দিলে তাহলে কি সেটা আর বেরোতে পারছে না। সর্বশেষ আমাদের টপিক, সেটি হচ্ছে স্ট্রিপিং অফ কালার। স্ট্রিপিং অফ কালার মিন্স কালারটাকে তুলে ফেলবো কিভাবে। তো এই কালার তো এমনিতেই উঠে চলে যায়, তাই না? বলা হচ্ছে this textile become uneven, dyeing and unsuitable using color has been distorted। তো মাঝে মাঝে যখন required শেড আসে না, তখন কালারটাকে সাধারণত আমাদের তুলে ফেলতে হয়। সো দা কালার তুলে ফেলার মেকানিজমটা কিসের উপর ডিপেন্ড করছে, এই যে কেমিস্ট্রিটার উপর। সো দা কালার ক্যান বি ইজিলি রিমুভ বাই বয়লিং উইথ সোডিয়াম হাইড্রোসালফাইড or bleaching with solution sodium hypochlorite containing 1 থেকে 2 per liter available in floor by boiling একটু 2% sodium chloride or brought about between 3 থেকে 4 অ্যাসিডিক কন্ডিশনে যদি আমরা হাইড্রোসালফাইড বা ব্লিচিং এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু পুরো ফেব্রিকের কালারটা চলে যাবে। এটাকে আমরা স্ট্রিপিং বলছি। তো এই ছিল আজকে আমাদের লেকচারে। তো প্রথমে ছিল ডিরেক্ট ডাই সম্পর্কে, ডিরেক্ট ডাইয়ের বেসিক কথা ছিল। কেটে যাবে এখনই, আবার জয়েন করো, আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দেব।
ডিরেক্ট ডাই ছিল, ডিরেক্ট ডাই সম্পর্কে কি, তার কেমিক্যাল স্ট্রাকচার, প্রপার্টিজ, ক্লাসিফিকেশন মেকানিজম, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রসিডিউর, প্রসেস কার্ভ, ইনফ্যাক্টরস, তারপরে হচ্ছে কেন সো কল্ড, আইডেন্টিফিকেশন, কমার্শিয়াল নেম, আফটার ট্রিটমেন্টের অনেকগুলো আমরা এখানে